ইনি হচ্ছেন সৈয়দ আবদুল্লাহ। রাফসান দি ছোট ভাইকে নিয়ে উনি রিসেন্ট টাইমে খুব সরব হয়েছেন। আপনারা ইতোমধ্যেই তার স্ট্যাটাসটি সম্পর্কে জেনেছেন, পড়েছেন। এই ভদ্রলোকের ব্যাপারে আমি আজকে জেনে কিছুটা অবাক হলাম। তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে, সেখানে নাকি তিনি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। এবং আমি এটা জানার পরে তার প্রতি আমার রেসপেক্ট অনেক বেড়ে গিয়েছে। এবং এই ভদ্রলোক হচ্ছে এক্স ক্যাডেট। তিনি তার বন্ধু বান্ধবের ভিতরে বেশ মেধাবী একজন ছাত্র হিসেবে পরিচিত ছিলেন, শিক্ষকদের বেশ আস্থাভাজন ছিলেন। তো তিনি রাফসানদার ছোট ভাইয়ের বিষয়টা যেভাবে লজিক্যালি নিয়ে আসছে এবং যেরকম সাহসিকতার সহিত তিনি প্রেজেন্ট করেছেন, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারা সবাই চাইলে তার স্ট্যাটাসটি পড়তে পারেন এবং সেখানে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে মানুষ আসলে ভদ্র মুখোশের আড়ালে তাদের ব্যক্তিগত জীবনটা আসলে কেমন কদর্যপূর্ণ হতে পারে। আপনারা এটার মাধ্যমে এটাও জানতে পারবেন যে অন্যায় করে চোরের মায়ের বড় গলা কিভাবে হতে পারে। এবং যাদের ৩.৫ কোটি টাকা ঋণ আছে, মানে তারা ঋণ নিয়েছিল সম্ভবত ২.৫ কোটি টাকা, সেটা সুদে আসলে বেড়ে ৩.৫ কোটি টাকা হয়েছে। সেই ঋণ তারা এতদিন শোধ না করে এত ল্যাভিশ এত গর্জিয়াস একটা লাইফ কিভাবে লিড করছে এত পিসফুলি, এবং সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে তারা ২.৫ কোটি টাকা ঋণ নিয়েছে, ব্যাংক যে তাদের দিয়েছে, এটা কিন্তু জনগণের টাকা। অনেকেই ছোট ছোট টাকা অ্যামাউন্ট ওখানে ব্যাংকে জমা রেখেছে। সেখান থেকে ব্যাংক সেই টাকাগুলো বড় বড় কোম্পানি, বড় বড় ব্যক্তিদেরকে লোন দেয়। এই আমানতের টাকাটার লোন দেয় কিছু শর্তের বেসিসে। তো এই যে জনগণের টাকাটা তারা রেখে দিয়েছে তাদের কাছে, এবং এটা দেওয়ার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই বিষয়টা কি আপনাদের কাছে হাস্যকর লাগছে না? সে বলছে তার বাবা হচ্ছেন আর্মি অফিসার, সে অনেক বড় একজন দেশপ্রেমিক, মহান পেশা। এই সৈয়দ আবদুল্লাহ ভাই সেটাও ক্লিয়ার করেছেন যে যে মুচি তার পেশাটাও মহান, যে সেবা দেয়। আমি মনে করি শিক্ষক থেকে শুরু করে যারা সেবা দেয়, দেশের জন্য কাজ করে, নিজের পরিবারের জন্য হালাল উপায়ে কাজ করে, প্রত্যেকটা পেশাই মহান। এবং তার বাবা আর্মি অফিসার, এটা দিয়ে কি সে একটা অন্যায়কে জাস্টিফাই করতে পারে? মোটেও তো সেটা পারে না। এই ভদ্রলোক এত ভালো ভালো কিছু পয়েন্ট তুলে এনেছে। আমি বিলিভ করেন, আমি এনাকে আসলে চিনিও না, এনাকে আমি আজকে প্রথম দেখেছি। এবং আমার ধারণা ছিল আচ্ছা তিনি বোধহয় শুধুমাত্র এই রাফসানদার ছোট ভাইয়ের কথা বলেই হয়তো লাইমলাইটে এসেছেন, কিন্তু না, আমি তার ওয়াল চেক করতে গিয়ে দেখি যে তিনি অন্যান্য অনেক সোশ্যাল ইস্যুতে বেশ সরব। তো আপনারা অবশ্যই এটার প্রতিবাদ করবেন। শুধু রাফসানদার ছোট ভাই না, এই যে জনগণের টাকাগুলো ব্যক্তি মালিকেরা, বিভিন্ন বড় বড় কোম্পানিরা ঋণ নিয়ে সেটা যে শোধ করার প্রয়োজন মনে করে না এবং বাপদাদার সম্পত্তি মনে করে, এই জিনিসটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে এবং এই জিনিসটা যে অন্যায় সেটা যাতে তারা বুঝতে পারে, সে ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। আপনি দেখেন, এই প্রথম বেসিক্যালি আমিও কোনো স্ট্যাটাস দিলে দেখা যায় 50-50 হয়তো পজিটিভ নেগেটিভ কমেন্ট আসে। এই প্রথম আমি দেখলাম যে এই ভদ্রতার বিষয়ে কোনো কথাই বলা আসলে মানে কোনো তেমন নেগেটিভ কমেন্ট নেই। এখানে একজন কমেন্ট করেছে যে বিষয়টা আদালতে বিচারাধীন, সে বিষয়ে আপনার কথা না বলাই উচিত। আদালত অলরেডি রায় দিয়ে দিয়েছে, আদালত অলরেডি গ্রেফতার করতেও বলেছে আদালতকে। আচ্ছা, রাফসানদার ছোট ভাই আর একটা খুব হাস্যকর পয়েন্ট তুললো যে করোনার কারণে নাকি তারা টাকাটা পে করতে পারেনি। তো সে অডি গাড়ি দিচ্ছে, যে গাড়ির মার্কেট প্রাইস 2 কোটি টাকা অনলাইনে দেখাচ্ছে গুগলে। সে অডি গাড়ি কিনতে পারতেছে, যে গাড়ি সারা মানে বাংলাদেশে 68টা না কতটা যেন এসেছিল। আর সে বাবা মায়ের টাকা লোন শোধ, মানে এটাই তো পয়েন্ট যে ঠিক আছে তুমি ঋণ খেলাফ করছো, কিন্তু তোমার তো যাপিত জীবন দেখে মনে হচ্ছে না যে তুমি একজন ঋণ খেলাফি। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বাংলাদেশের মোস্ট মানে বড়লোক রিচেস্ট পার্সনের ভিতরে একজন। বিশেষ করে রাফসানদার ছোট ভাই যেরকম লাক্সারিয়াস ফুড রিভিউ করে, তো এটা তো একটা চক্ষু লজ্জারও ব্যাপার যে আমি লোন শোধ করছি না, কিন্তু আমি এরকম পশ লাইফ লিড করছি, সেটা আবার ফেসবুকে দিচ্ছি।
মানুষের তো একটু বিব্রতও লাগে। এবং এটার পক্ষেও দেখলাম কয়েকজন, মানে রাফসানের পক্ষে কয়েকজন কথা বলেছে, মানে ইন হুইচ পয়েন্ট, মানে আমি এটা বুঝতে পারছি না কোন দিক থেকে তার পক্ষে মানে জনসমর্থন এত হাই হচ্ছে, এটা এখন পর্যন্ত আমার বোধগম্য নয়। আর সেকেন্ড যে কথাটা রাফসান বলেছে যে তাদের নামে হচ্ছে করোনার কারণে তারা টাকাটা দিতে পারেনি, অথচ তাদের মানে করোনার আগেই তাদের নামে মামলা হয়েছে টাকা পরিশোধ না করার জন্য। তার মানে তারা হচ্ছে করোনার আগেই টাকা দেওয়ার সুযোগ ছিল, এবং কোর্ট কিন্তু সহজে মামলা যায় না, বারবার বারবার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন সুযোগ দিতে থাকে। পরে কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মানে তারপরে কিন্তু ব্যাংক হচ্ছে মানে মামলার দিকে আগায়। এর আগে কিন্তু ব্যাংক বারবার হচ্ছে সুযোগ দেয়। তো এই সুযোগটা কিন্তু করোনার আগে থেকেই তাদেরকে দেওয়া হচ্ছিল। তো তারা কিন্তু করোনার আগে থেকেই হচ্ছে টাকাটা পে করেনি, এবং তারপর তারা করোনার ইস্যু দিল। করোনার ইস্যু কেন এত গুরুত্বপূর্ণ হবে একজন ইউটিউবারের জন্য? যারা ইউটিউবিং করেন তাদের তো আরও করোনার সময় সবাই বাসায় ছিল, তাদের করোনার টাইমে অনলাইন প্ল্যাটফর্ম খুব শক্তিশালী একটা ভূমিকায় ছিল। তখন তো তাদের ইনকাম অনেক মানে বাড়তি থাকার কথা ছিল, নাকি করোনার টাইমে ইউটিউব থেকে ইনকাম করা যেত না? এটাও তো একটা পয়েন্ট, তাই না? আর ওনার যে পরিমাণ ভিউ, আপনি বুঝতেছেন 2 কোটি টাকা দিয়ে একটা মানুষ হচ্ছে গাড়ি গিফট করার গাটস দেখাচ্ছে, সাহস দেখাচ্ছে তার বাবা মাকে। তাদের অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট কতটা হাই হতে পারে, আমি আপনি বা আশেপাশের কয়জন আছে এরকম সাহস করবে? যাই হোক, সেটা আমার জেলাসের বিষয় না। সে তার বাবা মাকে 2 কোটি না 200 কোটি টাকা দিক। আজকালকার দিনে কয়টা ছেলে মেয়ে তার বাবা মাকে টাকা মানে গাড়ি উপহার দেয় বা কিছু উপহার দেয়? এটা তো খুবই পজিটিভ একটা বিষয় যে সে তার ইনকামের টাকা দিয়ে তার বাবা মাকে গাড়ি দিচ্ছে। কিন্তু তার বাবা মায়ের ঋণটা শোধ না করলে তারা যে পরকালে কোনো শান্তি পাবে না। আপনারা হয়তো জানেন যে যে ব্যক্তির ঋণ আছে, ঋণ না মানে এরকমও একটা ব্যাপার আছে যে ঋণ পরিশোধ না করলে নাকি তার মানে জানাজা দেওয়ার নিয়ম নাই, না যেন তার দাফন কাফনের নিয়ম নাই, না যেন কি, মোট কথা হচ্ছে আগে ঋণ পরিশোধ করতে হয়। এমনকি যখন মানুষ মারা যায় তখন হচ্ছে তাদের উত্তরাধিকার যারা আছেন তারা কিন্তু সবাইকে বলে যে আমার বাবার কাছে যদি বা আমার মায়ের কাছে কেউ কোনো টাকা পেয়ে থাকেন তবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঋণ ইস্যুটা ইটস নট সো ইজি। এটা খুবই আপনি অন্যের হক নষ্ট করছেন। আর যেখানে ব্যাংক থেকে টাকা নিয়েছেন এখানে একজনের হক নষ্ট করেনি, এটার সাথে হাজার হাজার লাখ লাখ মানুষ জড়িত। তাদের টাকা নিয়ে হচ্ছে আপনি মজা মাস্তি করছেন, টাকা শোধ করার কোনো প্রয়োজনীয়তা মনে করছেন না। অনেকেই বলতে পারেন যে রাফসানদার ছোট ভাই একটা ছোট মানুষ, লাইক মানে সে তার ব্যাপারটা নিয়ে কেন এত কথা হচ্ছে, অন্যদের ব্যাপারটা নিয়ে কেন এত কথা হচ্ছে না? অন্যদের ব্যাপারটা হয়তো তারা সোশ্যালি এত বেশি পরিচিত মুখ না, এটাও হতে পারে যে কারণে রাফসানদার ছোট ভাইয়ের ব্যাপারটা অনেক সামনে আসছে, এবং তার লাইফস্টাইল হয়তো অনেকের সামনে বেশি প্রকাশ্যে চলে আসছে, কারণ সে কীরকম লাইফস্টাইল লিড করে সেটা আমরা দেখার সুযোগ পাচ্ছি, যেটা হয়তো অন্যদেরটা আমরা পাচ্ছি না। অন্যদেরটা হয়তো এ কারণে সামনে আসছে না যেহেতু অন্যরা পাবলিক ফিগার না। আর আমি তো জানি যে বাংলাদেশের মোটামুটি যারা ঋণ খেলাফি করে থাকে তাদের বিপক্ষে তো অনেকেই কথা বলে, বাট কোনো তো লাভ হচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে রাফসানদার ছোটো ভাই যেহেতু অলরেডি একটা পাবলিক ফিগার, এবং সে সবসময় লজিক্যালি কথা বলার ট্রাই করে, নিজের সপক্ষে যুক্তি দেওয়ার ট্রাই করে। তো আমার মনে হয় এই সপক্ষে যুক্তি দেওয়াটা অনেক বেশি এস্টাবলিশ হয়ে দাঁড়াবে যখন সে নিজে একটা পার্সোনাল লাইফে খুব একটা লাইফ লিড করবে, এবং খুব গোছালো একটা লাইফ লিড করবে, তখনই না তার মুখে বড় বড় কথা বলার সাজে। অন্যান্য ঋণ খেলাফি যারা, তারা তো অনলাইন প্ল্যাটফর্মে এসে বড় বড় কথা বলতেছে না, ভালো সাজতেছে না, লজিক্যাল কথা বলতেছে না, তারা তো আড়ালেই আছে। কিন্তু উনি যেহেতু সোশ্যালি অনেক বেশি অ্যাক্টিভ, অনেক ভোকাল, এবং উনি দেখলাম কিছুদিন আগেও একটা ব্যাপারে খুব ভালোভাবে প্রতিবাদ করেছিল। মেবি তার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে আর হোয়াট এভার, মানে একটা তার ফ্রেন্ড হচ্ছে ভুল চিকিৎসায় পরলোক গমন করেছিলেন, সে ব্যাপারে তিনি অনেক সোচ্চার ছিলেন। তো আমার মনে হয় তার ব্যক্তিগত জীবনটা যদি আরও পরিচ্ছন্ন রাখতে পারতেন তিনি, এবং তার সন্তান হিসেবে মানে তার সন্তান হিসেবে তার বাবার ঋণ পরিশোধ করা, এটা আমার মনে হয় তার একটা রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে। এবং বাবা মাকে ভালোবেসে তিনি গাড়ি উপহার দিচ্ছেন, বাবা মাকে ভালোবেসে আমার মনে হয় ঋণটা পরিশোধ করা তার জন্য জাস্ট 1-2 এর ব্যাপার। এবং সে সেটা একসাথে না করুক, অল্প অল্প করে হলেও করে যাক, অ্যাটলিস্ট অ্যাটেম্পট নিক। সে বলতেছে যে আমার বাবার কাছে ব্যাংক কত টাকা পায় সেটা তো আমি জানি না, আমাকে তো আগে জানতে হবে। এটাও টোটালি একটা মিস ইনফরমেশন।
এখন বাংলাদেশের সবাই জেনে গেছে, কোর্ট তাদেরকে মানে 2020 সাল থেকে বারবার হচ্ছে নক করছে, 2018-19 সাল থেকে, পরবর্তীতে তাদেরকে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্টও দিয়েছে। এটা নিয়ে কিন্তু পেপার পত্রিকায় তখন নিউজে এসেছে 2022-এ সম্ভবত। এবং তার এই ব্যাপারে জানি না যে কত টাকা হচ্ছে তারা পায়, মানে ব্যাংক কত টাকা তাদের কাছে পায়। সে বলছে যে আমরা কোর্টের কাছে এই বিষয়টা নিয়ে গিয়েছি। কোর্টের কাছে তারা এই বিষয়টা নিয়ে যায়নি, কোর্ট তাদেরকে মানে ব্যাংক তাদেরকে এই বিষয়টা নিয়ে কোর্ট অবধি টেনে নিয়ে গেছে। তারা কিন্তু কোর্টের কাছে যায়নি, ব্যাংক তাদেরকে বাধ্য করেছে আর না পেরে। ডিফারেন্ট আছে। তো আমি জানি না উনি অত্যন্ত ভুলভাল বাংলা উচ্চারণ করছিলেন, উনি তারপরকে বারবার তরপর বলছিলেন। এবং আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ভুলভাবে বা মিস্টেকেনলি তিনি বলেছে, বাট তিনি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন যখন তরপর বলছিলেন তখন বোঝা গিয়েছে যে তার এটা জ্ঞানের অভাব, এবং এটা খুবই কানে লাগছিল। কেন বাবা, আমাদের এত সুন্দর একটা বাংলা ভাষা যেটার জন্য আমরা এত লড়াই করেছি, সেই বাংলা ভাষাটাকে কেন তোমার এইভাবে উচ্চারণ করতে হবে? সুন্দর করে কথা বলতে না পারা এটা তো কোনো ক্রেডিট না, এটা একটা ডিসক্রেডিট। ঠিক আছে, তাহলে তুমি ইংলিশে কথা বলো। আর তুমি ইংলিশে যদি কথা বলো, একটা মেসেজ দাও, বাংলাদেশের কয়জন মানুষ সেই তোমার মেসেজটা ধরতে পারবে? তুমি যেহেতু ব্লগিং করতে আসছো, বেটার তুমি সুন্দর করে একটু কথা কথা বলতে শেখো।